আসসালামু আলাইকুম। একদিন আফসোস করতে হবে, সেদিন খুব বেশি দূরে নয় যেদিন আফসোস করতে হবে যে হায় কি করলাম, কেন আফসোস করতে হবে। বলছিলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা। আমরা 17 বছর এক শাসকের আন্ডারে থেকে প্রতিদিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়েছি যে এর হাত থেকে কবে মুক্তি মিলবে। যখনই এর হাত থেকে মুক্তি মিলল তখনই দেখতে পেয়েছি আরেক দল এসে সেই শাসকের, গত শাসকের যে দায়িত্ব কর্তব্য সেটি নিষ্ঠার সাথে পালন করা শুরু করছে এবং করবে। আবারও একটি 17 বছরের রূপরেখা আমাদের চোখের সামনে ভেসে উঠতে যাচ্ছে। আবারও একদিন হয়তো নেক্সট 17 বছর বসে আফসোস করতে হবে যে হে আল্লাহ, এই জালেমের হাত থেকে কবে রেহাই পাব। আমরা কথা বলতে ভয় পাইতাম, আমরা প্রতিবাদ করতে ভয় পাইতাম, অন্যায়, অবিচার, অনাচার মুখ বুজে সহ্য করতাম। মেরুদণ্ড বলে কিচ্ছু ছিল না। বিবেক সে তো কবেই কবর দিয়ে রেখেছিলাম। আর চক্ষু লজ্জা ওটা তো বিলাসিতা। এই যখন পরিস্থিতি, তখন আমরা একজন শাসককে পেয়েছিলাম, একজন রক্ষাকর্তাকে পেয়েছিলাম, একজন সৎ যোগ্য মানুষকে পেয়েছিলাম, একজন সম্মানী ব্যক্তিকে পেয়েছিলাম, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু তাকে কতটা সহযোগিতা করেছিলাম। আজকে একজন রিক্সা চালক তার সাক্ষাৎকারে, কোন এক টেলিভিশনে তার সাক্ষাৎকারে বলছিল যে আগেই ভালো ছিল, বঙ্গবন্ধুর আমলে ভালো ছিল, শেখ হাসিনার আমলে ভালো ছিল, জিয়া রহমানের আমলে ভালো ছিল। অথচ ছেলেটির বয়স কত হবে? 28-30। সে তো শেখ হাসিনার শাসনামলই শেষ করতে পারে না ঠিক মতো। তার আগে তো সে বাচ্চা ছিল, কিশোর ছিল। সে আজকে বলছে যে বঙ্গবন্ধু জিয়ার আমলে ভালো ছিল। এগুলো তার কথা না, আসলে এগুলো তার পারিপার্শ্বিক কথা। তাকে প্রতিনিয়ত তার ব্রেনে যেগুলো ঢুকায় দেওয়া হচ্ছে, তার ব্রেন ওয়াশ করা হচ্ছে, সেই কথা। আজকে ফ্যাসিস্ট সরকারের পতনের পরে যারা এই ফ্যাসিস্ট সরকারকে নিয়ে মায়া কান্না করছে, এগুলো তো তাদের কান্না না, এগুলো তাদের ব্রেন ওয়াশ করা কান্না। শয়তানের ফু, ব্রেথ অফ ডেভিল, একটা মাঝখানে খুব ভাইরাল হয়ে গেছে যে ফু দিয়ে আপনাকে কন্ট্রোল করে এবং আপনাকে যা বলে আপনি তাই শোনেন। এই ফুটা কি? এই ফুটা আসলে টাকা। আপনাকে ওপার থেকে অনেক টাকা পয়সা পাঠানো হচ্ছে। প্রচুর টাকা তো তারা অবৈধভাবে লুট করেছে, বিদেশে পাঠিয়েছে। একজন মন্ত্রী, এমপি, শুধু একজন পুলিশ প্রশাসনের একজন সাধারণ ডিআইজি, তার নাকি 6,000 কোটি টাকার সম্পত্তি। অতিরিক্ত ডিআইজি, তার কাছে 6,000 কোটি টাকার সম্পত্তি। তাহলে কিভাবে তারা লুটপাট করেছে? অথচ আমাদের চক্ষু লজ্জা নেই, আমাদের বিবেক নেই, আমাদের মেরুদণ্ড নেই, আমাদের কথা বলার গার্ডস নেই। কথা বললেই তো গুম হয়ে যাব, কথা বললেই মামলা, কথা বললেই তুলে নিয়ে যাবে, কথা বললেই আক্রমণ হবে, কথা বললেই ট্যাগ খাবো যে আমি অমুক, আমি অমুক, আমি অমুক দল করি। আপনি প্রতিবাদ করবেন, আপনাকে ওই প্রতিবাদের শাস্তি হিসেবে এমন এমন মামলা দিবে যে সারা জীবন কোর্ট কাছারি ঘুরতে ঘুরতেই আপনার জীবন শেষ হয়ে যাবে, ভাত খাওয়ারও টাইম পাবেন না।
গেছে না এরকম সময়? আজকে যারা গর্তে লুকিয়েছিল এত বছর, গর্ত থেকে বেরিয়েই শর্ত জুড়ে দিচ্ছে আমাকে প্রতিদিন এত টাকা দিবি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বেশি দিন থাকবে না, 2 বছর ম্যাক্সিমাম। আপ্রাণ চেষ্টা করতেছে দেশটাকে সুন্দর করে গড়ার জন্য, আর কিছু মানুষ আছে আপ্রাণ চেষ্টা করছে তার এই শাসন পিরিয়ডটাকে কলুষিত করবার জন্য। দেশে যে অপরাধগুলো ঘটছিল সেগুলো নিয়মিতই ঘটছে, নতুন কিছু না, কিন্তু সেই অপরাধের তীর যেন প্রফেসর ডক্টর ইউনূসের দিকে ধাই ধাই করে ধেয়ে যাচ্ছে, যে তোমার কারণে এটা হচ্ছে। এই অপরাধগুলো রাজনৈতিক সরকারের আমলে হইতো না, তুমি আছো বলে এগুলো হচ্ছে। অথবা তারা এরকমটা আশা করে যে প্রফেসর ইউনূস আসার পরে এগুলো কিচ্ছু হবে না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ রাতারাতি হুজুর হয়ে যাবে, বাংলাদেশে কোনো চুরি থাকবে না, বাংলাদেশে কোনো ডাকাতি থাকবে না, বাংলাদেশে কোনো ধর্ষণ থাকবে না, বাংলাদেশে কোনো ঘুষ থাকবে না, বাংলাদেশে কোনো অসততা থাকবে না, জমি দখল থাকবে না, বাংলাদেশে কোনো ব্যাকবাইট থাকবে না, বাংলাদেশে কোনো প্রতারণা থাকবে না। একেবারে মানে সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে দিবে বোধ হয় ডক্টর ইউনূস এসে রাতারাতি। তিনি তো খোদা না, তিনি একজন মানুষ। একটা মানুষের একটা দেশকে পরিবর্তন করতে সময়ের দরকার হয়, সেই সময়টা তাকে দিতে হবে। 6টা মাস পার হয়ে গেছে। আওয়ামী লীগ সরকারের আমলে দ্রব্যমূল্যের যে দাম ছিল, এখন সেই দামটা কোথায়? এগুলো নিয়ে কেউ কথা বলে না। 400 টাকা দিয়ে পেঁয়াজ খাইছেন, 1000 টাকা দিয়ে পেঁয়াজ খাইছেন, এখন তো 40 টাকা পেঁয়াজ। এগুলো নিয়ে তো কথা হয় না। 200 টাকা দিয়ে আলু খাইছেন, এখন 20 টাকা আলু। এগুলো নিয়ে তো কথা হয় না। হয় না। দ্রব্যমূল্য মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম, ম্যাক্সিমাম জিনিস, কিছু কিছু জিনিস ছাড়া ম্যাক্সিমাম জিনিসের দাম কিন্তু নাগালে, হাতের নাগালে। ডিম, তেল, কয়েকটা জিনিস ছাড়া যেগুলো সিন্ডিকেট করে, নিয়ন্ত্রণ করে। সিন্ডিকেট ভাঙা এত সহজ জিনিস না। আপনি সিন্ডিকেটকে 1 কোটি টাকা দেন, তাহলে কালকেই তার হাতে যা যা আছে সে 2 দিনের জন্য বাজার অস্থির করে ফেলবে। তেলের দাম তো কমছে, জ্বালানি তেলের দাম, সেটা নিয়ে তো কোনো কথা হয় না। বিদেশ থেকে, ভারত থেকে আমদানির চাপ কমছে, ওটা নিয়ে তো কথা হয় না। ভারতের প্রতি যে আমাদের একটা নির্ভরতা ছিল, সেই নির্ভরতা কমে গেছে। উল্টা ভারত আমাদের প্রতি যে নির্ভরতা ছিল সেটা রিয়ালাইজ করা শুরু করছে, সেটা নিয়ে তো কথা হয় না। আজকে আপনি আমি কথা বলতে পারতেছি স্বাধীনভাবে। আজকে আমার কাছে কেউ আইসা চাঁদা দাবি করে না। আজকে কেউ চাঁদা চাইতে আসলে, একটাই ট্রাক ড্রাইভারের ভিডিও দেখলাম যে কোন এক বিএনপি নেতা চাঁদা চাইতে এসেছিল, রাস্তায় দাঁড়িয়ে সেই ট্রাক ড্রাইভার বলছে, আমি চান্দা বুঝি না, আমি বুঝি দেশে এখন চান্দা নাই, আমি চান্দা দিব না তো দিব না, তুই কি করবি কর। এই যে একটা সাহস কণ্ঠের ভেতরে, যে তুই কি করবি কর, আমি দিব না চাঁদা, আমি চাঁদা বুঝি না। দেশ ছাত্ররা চালায়, ছাত্রদের দেশে ছাত্ররা যে স্বাধীনতা নিয়ে আসছে, সেই স্বাধীনতায় চান্দা বলে কিছু নাই, আমি চান্দা দিব না। এই যে ওই ট্রাক ড্রাইভারের ভিতরে যে একটা সাহস আসছে, বেঁচে থাকার সাহস, মেরুদণ্ড শক্ত করে বেঁচে থাকার সাহস, বিবেককে জাগ্রত করে বেঁচে থাকার সাহস, চক্ষু লজ্জাকে চোখের সামনে রেখে বেঁচে থাকার সাহস এসছে। এই সাহসটা এত বছর কোথায় ছিল? কে দিছে এই সাহসটা?
সেটা নিয়ে আমরা কখনো ভাববো না। আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে, আচ্ছা এই ইয়েটা শেষ করি, পরবর্তীতে ওই ট্রাক ড্রাইভারকে চাঁদা না পেয়ে ওই ছাত্র দলের নেতা ট্রাকের গ্লাস ভেঙে দিছে এবং পরবর্তীতে আর্মি সেই লোককে গ্রেফতার করছে এবং ছাত্রদল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এই যে প্রতিবাদ, এই যে একটা এক্সাম্পল সৃষ্টি হয়েছে, এই যে একটা এক্সাম্পল সেট হয়েছে, কিছুদিন আগেও এক একটা অপরাধীকে ধরা পড়লে একেবারে গণপিটুনিতে মেরে ফেলতো, ধরা পড়লে মব জাস্টিসে মারা হইতো। তারপরে মব জাস্টিস নিয়ে কথাবার্তা উঠছে, ঠিক আছে মব জাস্টিস বন্ধ হয়ে গেল, এখন ধরা পড়লে পুলিশের হাতে তুলে দেয় গণপিটুনি দিয়ে। এই যে একটা পরিবর্তন আসছে, এটা নিয়ে আমরা আলাপ করবো না। এই যে উত্তরার ঘটনা, হয়তো কয়েকদিন আগেও উত্তরা 7 নম্বর সেক্টরে এক তরুণ তরুণীর গায়ে যখন সন্ত্রাসীরা আক্রমণ করলো, তাদের দুইজনের ধৈরা পিটায়া পুলিশে দিছে এবং ওদেরকে মেরে ফেলতো এই সময়, কিন্তু তারা মব জাস্টিসের প্র্যাকটিস করবো না বলে তারা মারে নাই, তাদেরকে তুলে দিছে। ক্রস ফায়ার বন্ধ হয়ে গেছে অলমোস্ট, একেবারে না পারতে মোহাম্মদপুরের এই ঘটনা 6 মাস যখন সহ্যের সীমা ছাড়িয়ে গেছে, তখন গত সপ্তাহে ক্রস ফায়ারে 2টাকে মেরে ফেলছে। এখন ঠান্ডা মোহাম্মদপুর, ওই যে যেমন কুকুর তেমন মুগুর। আসলে রাজনৈতিক সরকারের এজেন্ডা কি? রাজনৈতিক সরকারের এজেন্ডা, প্রথম এজেন্ডা হলো বিরোধী দলে থাকা অবস্থায় সরকারি দলকে অক্ষম করে দেয়া, সেটা দ্রব্যমূল্য বাড়ায় হোক, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হোক। এদের তো বিবেক নাই, এরা তো চায় শুধু পাওয়ার। এদের দরকার ক্ষমতায় আসা, সেটা দেশের সম্পদ ধ্বংস করে হোক, দেশকে অস্থিতিশীল করে দিয়ে হোক, দেশের অর্থনৈতিক চাকাকে বন্ধ করে দিয়ে হোক, যেভাবেই হোক আগে ক্ষমতায় আসতে হবে, তারপর অন্য কথা। এরা যে প্লেটে খায় ওই প্লেটেই থুতু মারে, এরাই রাজনীতি করে। যদি নিজের দেশকে ভালোবাসতো তাহলে হরতাল কিভাবে ডাকে? এক একটা হরতাল দেশের অর্থনীতির চাকাকে কিভাবে, মানে ব্রেক আছে না, হার্ট ব্রেক দিয়ে আটকায় রাখে। যদি নিজের দেশকে কোনো রাজনৈতিক সরকার ভালোবাসতো, কোনো রাজনৈতিক দেশ ভালোবাসতো, তাহলে হরতাল কিভাবে দেয়, কোন বিবেক নিয়ে দেয়, কোন চক্ষু লজ্জার থেকে দেয়? বাসে না তারা দেশ ভালোবাসে না, তারা মাতৃভূমি ভালোবাসে না, তারা ভালোবাসে ক্ষমতা, তাদের দরকার ক্ষমতা। যদি নিজের দেশকে ভালোবাসতো তাহলে দেশের সম্পদে কিভাবে তারা আগুন লাগায়? এই জুলাই আন্দোলনকে কলঙ্কিত করবার জন্য দেখেন, এটা হলো রাজনৈতিক চিকন বুদ্ধি। জুলাই আন্দোলনকে কলঙ্কিত করবার জন্য নিজেরাই সেট করে দিছে যে ওই আন্দোলনের ভিতরে ঢুকে কিছু ভাঙচুর করে ফেল, যাতে ওদের আন্দোলনটা কলঙ্কিত হয়। এখন প্রশ্ন করবেন যে তাহলে 32 নম্বরের বাড়ি ভাঙলো কেন? জুলাই আন্দোলন তো তখন ছিল না। 32 নম্বর বাড়িটা ভাঙা, আমিও এখানে একমত পোষণ করছি না, কিন্তু এটা একটা রাগের বহিঃপ্রকাশ। এমনিতেই তো ভাই আপনাদেরকে, মানে কি বলবো, তার উপরে আগুনে তুষের ছিটা দিতে আসছেন। কে বলছিল লাইভে আসতে, ভাষণ দিতে? আবার আর ভাষণই যখন দিয়েছেন তখন কেন ক্ষমাটা চাইলেন না? আগে যদি এই ছাত্রদের কাছে একটু ক্ষমা চেয়ে ভাষণটা দিতেন, যে যা হয়েছে আমার কন্ট্রোলে ছিল না, আমি ক্ষমা চাইছি, আমার ব্যর্থতা, এটা অবশ্যই এটা আপনার ব্যর্থতা। আপনার শাসন আমলে যদি একটা নাগরিকও মারা যায় সেটা আপনার ব্যর্থতা। একটা দল যখন হারে, দলের প্রত্যেকটা প্লেয়ার, একটা প্লেয়ার খারাপ খেলে হয়তো হারছে, কিন্তু ব্যর্থতা অবশ্যই যাবে ক্যাপ্টেনের ঘাড়ে। ব্যর্থতার দায় এড়াইতে পারে না ওই দলের কোচ, ব্যর্থতার দায় এড়াইতে পারে না ওই দলের ম্যানেজমেন্ট। কিন্তু ম্যানেজমেন্ট তো খেলে নেই মাঠে, কোচ তো মাঠে ছিল না, তাহলে তাদের ঘাড়ে কেন দায় যায়? ঠিক তেমনি ওই দায়টা এই গত ফ্যাসিস্ট সরকারের। আইসাই নাকি ইউনূস সরকারের বিচার করবে। আগে নিজের বিচারটার কথা ভাবেন,
আন্তর্জাতিক আদালতে বিচার হবে, ইউনূস সরকার না, তারা এটা করছে, সার্ভে করছে, করে আপনাকে দোষী সাব্যস্ত করছে। কথা বললেই তুলে নিয়ে যেতেন, কথা বললেই মামলা দিতেন, কথা বললেই অ্যারেস্ট হইতে হইতো, কথাই বলা যেত না। আরে ভাই, কথা বলার স্বাধীনতা পর্যন্ত ছিল না মানুষের। আজকে বলছে যে আগেই ভালো ছিলাম, ইউনূস সরকারের আগেই ভালো ছিলাম। কত বড়, কি বলবো, কিছু বলার ভাষা নাই। ওই যে বললাম না, শয়তানের ফু, তাদের উপরে সবাই শয়তানের ডেভিল ব্রেথ দিছে, তাদের ব্রেন ওয়াশ করে রাখছে। ব্রেন ওয়াশ করছে ফু দিয়ে বা দিয়ে না, কথা বলে না, টাকা পয়সা দিয়ে। যাই হোক, একটা সময় আসবে যখন আমাদের আফসোস করতে হবে যে ওই 2টা বছর ভালো ছিলাম।